তিনি ১০০টি বৌদ্ধিক প্রশ্নের উত্তর কাব্যিক ভঙ্গিতে দেন। শতাবধানী ডক্টর আর গণেশ, পদ্মভূষণ ২০২৬। অবধান ভারতের একটি শাস্ত্রীয় শিল্প, যেখানে তাৎক্ষণিক কবিতা রচনার মাধ্যমে বিভিন্ন ধরনের কাব্যিক চ্যালেঞ্জের সমাধান করা হয়। বহু কর্মক্ষমতা এবং প্রচলিত ধারার বাইরে চিন্তা করে, তাও আবার কোনো সহায়তা ছাড়াই। এতে সাধকের সৃজনশীলতা এবং বিদ্যার কঠোর পরীক্ষা হয়। আশু কাব্য রচনার প্রথম বিষয় হল প্রকৃতির ওপর অবধান। এটি একটি অত্যন্ত সুন্দর বিষয়। আমি দ্রুত বিলম্বিত ছন্দে কাব্য রচনা করব। যখন ভগবান বিষ্ণু অবধানী হন এবং তার অর্ধাঙ্গিনী সুন্দর ও সুশীলা লক্ষ্মীজি প্রশ্ন করেন ৮ প্রকারের ৮ লক্ষ্মী রূপে, কবিতা এক অসাধারণ শিল্পকলার মাধ্যমে রূপ লাভ করে। ১৯৬২ সালে কোলারের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছোট্ট গণেশ ভারতীয় শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং বাবা মায়ের উৎসাহে নাটকে অংশগ্রহণ করেন। এর ফলে অল্প বয়সেই তার মধ্যে কৌতূহল ও কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং পরবর্তীতে তিনি প্রসিদ্ধ হয়ে ওঠেন। ১৯ বছর বয়সে তার জীবনে এক বড় মোড় আসে। তিনি চামরাজপেটে এক তেলেগু পণ্ডিতকে সংস্কৃত অবধান পরিবেশন করতে দেখেন। তিনি অবাক হয়ে যান। অবশেষে ভাবেন কন্নড় ভাষায় এমনটা কেন সম্ভব নয়, আর সঙ্গে সঙ্গেই তিনি মনে মনে কাব্যের পংক্তি রচনা করতে শুরু করেন। অনুষ্ঠান শেষ হলে পণ্ডিতরা তার কবিতা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে যান। এভাবেই তিনি তার প্রথম অবধান উপস্থাপন করেন। অবাক করা এই শিল্পরূপকে পুনরুজ্জীবিত করার পথে এটিই ছিল তার প্রথম পদক্ষেপ। আমার পথপ্রদর্শক ও গুরু প্রয়াত লঙ্কা কৃষ্ণমূর্তি মনে করতেন যে ভারতীয় সংস্কৃতি, শিল্প ও সাহিত্যকে এই শক্তিশালী শিল্পরীতির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। একাই এক সেনাবাহিনীর মতো তিনি কর্ণাটক জুড়ে ভ্রমণ করেছেন, মানুষকে অবধানের শিক্ষা দিয়েছেন, নানা আয়োজন ও অনুষ্ঠান করেছেন। রাজ্যের একমাত্র শতাবধানী হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে তিনি অবধানের উপর তার কাজের জন্য ডিলিট উপাধি অর্জন করেছেন। ডক্টর আর গণেশ কলা প্রদর্শনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি 18টি ভাষা জানেন এবং 70-এরও বেশি বই লিখেছেন। ডক্টর আর গণেশ সর্বদা এক চিরন্তন স্রষ্টা হিসেবে বেঁচে থাকবেন। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে তার অবদান আগামী প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই দেশে ৭,০০০ বছরেরও বেশি সময়ে অত্যন্ত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দেশের সাহিত্য, শিল্প এবং অসাধারণ জীবনযাত্রার মাধ্যমে আমি এর অসামান্য গভীরতাকে উপলব্ধি করেছি। তাই সবারই এই দেশের প্রতি গর্বিত হওয়া উচিত, যা যুক্তির ওপর প্রতিষ্ঠিত এবং সম্মানের সাথে পরিচালিত। শতাবধানী ডক্টর আর গণেশ, পদ্মভূষণ ২০২৬। তাঁকে কোটি কোটি প্রণাম। যেখানে উত্তাল নদীগুলি প্রকৃতির শক্তির নিরন্তর অনুভূতি করিয়ে দেয়, সেখানেই জন্ম নিয়েছিলেন এমন এক ব্যক্তি যিনি ধৈর্যের সঙ্গে প্রকৃতিকেই তার নিজের ভাষায় জবাব দিয়েছিলেন। সেতু গড়ে তোলা ব্যক্তি হেইলি ওয়ার, পদ্মশ্রী ২০২৬। ভারতের সুদূর পূর্বের পাহাড়ে যেখানে বর্ষা তার গল্প লেখে তীব্র স্রোত আর ঝড়ের মাধ্যমে, সেখানে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে না, তাকে শোনে। সেখানেই ১৯৫৭ সালে মেঘালয়ের সোহরার কাছে প্রত্যন্ত গ্রাম সিয়েজে খাসি পাহাড়ের সরল মানুষের মাঝে জন্ম হয় হেইলি ওয়ারের। মাত্র ১০ বছর বয়সে তিনি এমন এক ঐতিহ্যকে গ্রহণ করেছিলেন যা আজকের পৃথিবীতে বিরল। ধৈর্য, যা মিনিট বা বছরে নয়, প্রজন্মের ভিত্তিতে মাপা হয়। নদীর ওপর জীবন্ত শিকড়ের সেতু নির্মাণের ঐতিহ্য খাসি জনগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্যের এক অমূল্য রত্ন। রবার ফিগ গাছ, ফিকাস ইলাস্টিকার ঝুলন্ত শিকড় দিয়ে তৈরি এই সেতুগুলি গড়ে উঠতে দশকের পর দশক সময় লাগে। এগুলি মুড়ে গিয়ে আরো শক্তিশালী হয় এবং ক্রমাগত বেড়ে ওঠে, তারপর এক সময় জঙ্গলেরই অংশ হয়ে যায়। এটি মানব দক্ষতা ও প্রকৃতির শক্তির এক অপূর্ব মেলবন্ধন। আমার দাদু আমাকে জঙ্গলে নিয়ে যেতেন। সেখানে শিকড়ের সেতু ছিল না, সেখানে মানুষকে নদী পার হতে হলে বহু মাইল হাঁটতে হতো। আমাদের কৃষি জমিতে যাওয়ার এটাই ছিল একমাত্র পথ।
আমার দাদু আমাকে দেখিয়েছিলেন কিভাবে জীবন্ত শিকড়ের সেতু তৈরি করতে হয়। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে শিকড় বেছে নিতে হয় এবং তাদের যত্ন নিতে হয়, কিভাবে নদীর ওপারে সেগুলিকে ভর দিয়ে ধরে রাখতে হয় যতক্ষণ না তারা যথেষ্ট শক্ত হয়ে ওঠে। তিনি আমাকে বলেছিলেন, এই সেতুগুলি নদী পার হতে সাহায্য করবে না, এগুলি আমাদের পরিচয়েরও একটি অংশ হয়ে উঠবে। নিজের দায়িত্ব আর গোলমরিচ ও সুপারি বাগানের কাজের মাঝেও হেলিওয়ার নিশ্চিত করেন যেন সেতুগুলির নিয়মিত যত্ন নেওয়ার মাধ্যমে তা পরিষ্কার রাখা হয়, মজবুত হয়ে ওঠে এবং তাদের সঠিক বৃদ্ধি ঘটে। কারণ একটি জীবন্ত সেতুর কাজ কখনো শেষ হয় না, তাকে এক জীবন্ত সত্তার মতোই যত্নে লালন করতে হয়। আজ প্রতি বছর 10,000-এরও বেশি পর্যটক সিএজি আসেন এই অসাধারণ নির্মাণগুলি দেখতে। তারা আসেন এদের সৌন্দর্য, এদের মধ্যে লুকিয়ে থাকা প্রজ্ঞা এবং এমন এক প্রকৌশলের আকর্ষণে যা কোনো দূষণ সৃষ্টি করে না। আমি আনন্দিত যে মেঘালয়ে আমরা আমাদের ঐতিহ্যকে গুরুত্ব দিই এবং জীবন্ত শিকড়ের সেতুগুলিকে রক্ষা করার চেষ্টা করি। এতে শুধু আমি সম্মান পাইনি, সম্মান পেয়েছে আমার পরিবার, আমার গ্রাম, আমার দাদু, আমার বাবা, যারা আমাকে প্রকৃতির বিরুদ্ধে নয়, তার সঙ্গে মিলেমিশে বাঁচতে শিখিয়েছেন। শ্রী হেলিওয়ার পদ্মশ্রী 2026, আমাদের কোটি কোটি প্রণাম। সুরের রক্ষক শ্রী তাগারাম ভিল, পদ্মশ্রী 2026। মূল সাগর গ্রাম, জয়সলমের, রাজস্থান। এখানে ভিল পরিবারে জন্ম নেন তাগারাম। ভারতের প্রাচীন লোকসঙ্গীতের বাদ্যযন্ত্র আলগুজা বাজাতে তিনি দক্ষতা অর্জন করেছেন। আলগুজা বাজানোটা কিন্তু খুব কঠিন কাজ। এতে ধারাবাহিকভাবে ফু দিয়ে বাজাতে হয় এবং শ্বাসের হাওয়াটা অবিরাম দিয়ে যেতে হয়। তাগারামের শুরুটা ছিল খুবই সাধারণ। এটাই সেই বাড়ি যেখানে আমার জন্ম হয়েছিল। আমার বাবা যখন আলগুজা বাজাতেন তখন তার সুর শুনতে আমার দারুণ লাগতো। আমি ছোটবেলায় ভেড়া ছাগল চড়ানোর সময় আলগুজা শেখা শুরু করেছিলাম। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনের পর আমি এই দক্ষতা অর্জন করেছিলাম। পরিস্থিতি কঠিন ছিল, কিন্তু তাগারাম হাল ছাড়েননি। তিনি দিনরাত নিজের শিল্পকলা চর্চা এবং রেয়াজে নিমগ্ন থাকেন। 20 বছর বয়সে যখন তাগারাম পাথর ভাঙার কাজ করতেন, তখন একটি সঙ্গীত সম্মেলনে তিনি আলগুজা বাজানোর সুযোগ পান। ধীরে ধীরে দূর দূর বিদেশ থেকেও মানুষ আসতে শুরু করল তাঁর আলগুজার মধুর সুর শোনার জন্য। উত্তর আমেরিকা, ইউরোপ এবং জাপানে তাগারাম ভিলের শো হয়েছে। ভারতের প্রাচীন গ্রামীণ লোকসঙ্গীতকে তাগারাম ভিল বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছেন। আজ তাগারাম ভিল তাঁর গ্রামে আলগুজা শেখানোর একটি কেন্দ্র পরিচালনা করেন। নিজের হস্তশিল্পের মাধ্যমে তাগারাম আলগুজা তৈরির কাজও করেন। এভাবেই তাগারাম ভিল আমাদের দেশের এই অনন্য প্রাচীন ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন। এই মুহূর্তে আমি বিশ্বকে এটাই বলতে চাই যে পথে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের নিজের সংকল্পে দৃঢ় থাকতে হবে পূর্ণ নিষ্ঠার সাথে। তখন সাফল্য আমাদের সঙ্গেই থাকবে। জয় হিন্দ। শ্রী তাগারাম ভিল, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কার। একটি জাতি শুধু তার সীমানা দিয়ে গঠিত হয় না, গঠিত হয় সেই মানুষের অটুট বিশ্বাস দিয়ে, যারা নিজেদের ঐতিহ্যকে কখনো শেষ হতে দেয় না। ব্যক্তিত্বের স্থপতি তেচি গুবিন, পদ্মশ্রী 2026।
1964 সালে অরুণাচল প্রদেশের কেবিতে জন্মগ্রহণ করেন। তিনি নিশি জনজাতির ঐতিহ্যের মধ্যে বড় হয়ে ওঠেন। এই সম্প্রদায় স্থানীয় ডনিপোলো ধর্মের সঙ্গে গভীরভাবে যুক্ত। 4 বছর বয়সে তিনি তার মাকে হারান। এর ফলে তিনি অন্তর্মুখী হয়ে পড়েন। তার চিত্রাঙ্কনের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তিনি নিজের জগতে ডুবে থাকতেন। চিত্রাঙ্কনই তাকে পৃথিবী দেখাতে, বুঝতে গভীরভাবে সাহায্য করে। এনার যাত্রা এনাকে নিজের গ্রাম থেকে অনেক দূরে নিয়ে আসে। ইনি দেশের অন্য প্রান্তে অবস্থিত বিখ্যাত চণ্ডীগড় কলেজ অব আর্কিটেকচারে স্থপতিবিদ্যা পড়েন এবং 1988 সালে গ্র্যাজুয়েট হন। তেচি গুবিন অরুণাচল প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে চাকরি করেন এবং পরে রাজ্যের চিফ আর্কিটেক্ট হন। বহু দশক ধরে তিনি অরুণাচল প্রদেশের উন্নয়নে অবদান রেখেছেন এবং আবাসন নকশা, নগর পরিকল্পনা ও জনসাধারণের অবকাঠামো নির্মাণ ও নির্দেশনায় সক্রিয়ভাবে কাজ করেছেন। ইনি বুঝলেন যে শুধু স্থাপত্য যথেষ্ট নয়, কারণ তাঁর কাছে গুরুত্বপূর্ণ যে কাঠামো ছিল সেগুলো দেখা যায় না, সেগুলো ছিল মানুষের সাংস্কৃতিক ভিত। 1999 সালের 3রা এপ্রিল একটা বড় আন্দোলন শুরু হয়েছিল। তা হলো আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে, পরিচয় হারিয়ে যাচ্ছে, এবং আমি দেখলাম আমাদের মানুষজন বড় সংখ্যায় নিজেদের মূল আস্থা থেকে দূরে সরে যাচ্ছে। আমার বাবা একজন পুরোহিত ছিলেন এবং তিনি পথপ্রদর্শক ছিলেন। আমি ভাবলাম আমার উচিত আমার বাবার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে তিনি 90টিরও বেশি গ্রামে পায়ে হেঁটে ভ্রমণ করেন। এমন এলাকাতেও তিনি গেছেন যেখানে কোনো রাস্তা পর্যন্ত ছিল না। তাঁর লক্ষ্য ছিল একেবারে দূরবর্তী গ্রামগুলোকে রক্ষা করা। তিনি দেখেন যে সমস্যাটি সীমান্তবর্তী এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। তবুও তিনি দৃঢ়ভাবে তাঁর কাজ চালিয়ে গেছেন। 4 দশকের মধ্যে তিনি 600টিরও বেশি ডনিপোলো সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছেন। তিব্বত, মিয়ানমার এবং ভুটানের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী প্রত্যন্ত প্রতিটি গ্রামে তিনি ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন। সীমান্তবাসীদের উপস্থিতি, মর্যাদা এবং আত্মিক সংযুক্তিকে আরো শক্তিশালী করেন। তাঁদের অসাধারণ প্রচেষ্টাকে মানুষ উপেক্ষা করতে পারেনি। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা পুরস্কার পাবো। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত লোকের জন্য কাজ করে যাব। শ্রী তেচি গুবিন, পদ্মশ্রী 2026। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।